বিরোধী এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি জানেন যে ছাত্র জনতার যে একটা ব্যাপক গণ অভ্যুত্থান, যেটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল, মানে এত সংখ্যক ছাত্র জনতার এবং এত রক্তক্ষয়ী বিপ্লব পৃথিবীতে খুব কম সংগঠিত হয়েছে। তো আমরা দেখেছি এবার এই আন্দোলনে যারা সাহায্য সংস্থা, যারা এনজিও, যারা সবসময় মানুষকে নিয়ে কাজ করে, তারাও কিন্তু মাঠে নেমেছিল। তো আপনার অপরাজেয় বাংলাদেশের ভূমিকা সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, ছাত্রদের শুরু হয়েছিল, বা ছাত্র জনতা, পেশাজীবী সর্বস্তরের মানুষ কিন্তু এটাতে যোগ দিয়েছিল। তো এখানে আমি প্রথমে যারা আত্মাহুতি দিল, যে আমাদের শিক্ষার্থী ছেলেরা অথবা জনতা, বিশেষ করে আমি আজকের খবরের কাগজেই যেটা আছে যে 600-র উপরে মানুষ এখানে মৃত্যুবরণ করেছে, তার ভিতরে 32 থেকে 36 জনই হলো শিশু। তো যেহেতু আমরা ইউথ এবং শিশুদের নিয়ে কাজ করি, আমার বলবো যে প্রতিদিনেই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, যে কথাটা আমরা বলি, যে এটা আসলে বোঝানো যাবে না যে নিষ্পাপ শিশুরা গুলি খেয়ে মারা গেল, হেলিকপ্টার থেকে গুলি এসে তাকে লাগলো, বিভিন্ন অবস্থায় যে বসবাস করছিল সেখানে গুলি লাগলো। যারা মাঠে আন্দোলনরত ছিল তারা তো মানে জীবনই দিয়ে দিল, তারা বেরিয়ে এলো ডিক্লেয়ার করে যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে দাঁড়াবো। এবং আবু সাইদ বুক পেতে দিল, 4টা গুলি সে বুক পেতে নিল। তো আমি তাদেরকে স্যালিউট করি এবং আমি মনে করি যে একজন সমাজ সচেতন ব্যক্তি হিসাবে আমি মনে করি যে এটা খুব যৌক্তিক একটা সময় ছিল, একটা দাবি ছিল, এবং এই গণ অভ্যুত্থান আসলে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে এই তরুণ, এই প্রজন্ম অবিচার সহ্য করে না, অন্যায় সহ্য করে না, বৈষম্য সহ্য করে না। তারা সংস্কার চায় এবং তারা সমতা চায় এবং সকল মানুষের প্রতি যাতে করে ন্যায্যতা হয় সেটা তারা চায়। আমি আশা করি যে যে অবস্থাটা আমরা এটার ভিতর দিয়ে গেলাম, সত্যি বলতে কি, প্রথমত হয় আমরা যারা বেসরকারি সংগঠনগুলো কাজ করি, আমরা একটু মানে আলাদা আলাদা ঘরের মধ্যে বসবাস করি। কেন, আমাদের কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত হতে পারবো না। আর এখন তো বাংলাদেশের অবস্থা এমনই ছিল যে আপনি যে কোনো কথা বললেই এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতো, তারপর আপনাকে কোন ঘরনায় দেওয়া হবে, এটা একটা ব্যাপার ছিল না। এই ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থানের জায়গায় আমার যেটা বড় দাবি, যে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যে শিক্ষাটা নিতে হবে যে আসলে কোনো অন্যায় অবিচার হলে আমাদের দেশের প্রজন্ম বা আমাদের সবসময় যারা বর্তমান, তারা জেগে উঠবেই, তারা প্রোটেস্ট করবে, সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় তারা বলবে। আর একটা হলো যে মানে মানুষের ভিতরে কোনো কিছুকে, তার যে চাহিদা, তাদের আকাঙ্ক্ষাকে দমন করে রাখা যায় না। বল প্রয়োগ করে কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না পৃথিবীতে। আমাদের শিক্ষা অঙ্গনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দরকার, কেননা শিক্ষার্থীরা ছোটবেলা থেকে যে ভোর হলো দৌড় খেলো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এই যে কথাগুলো আমরা শিখেছি, এটা আমাদের ভিতরে গ্রথিত হয়ে আছে, এটা আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো সেই সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। মানবিক বিকাশ, পাঠ্যক্রমে এই ধরনের লেখা খুব না। মানবিক বিকাশটা এবং ন্যায্যতার এবং বৈষম্যের কথা যেটা বলা হচ্ছে, কোন জায়গায় বৈষম্যের কথা আমরা শিখে আসিনি। শ্রেণী বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, সব জায়গায় বৈষম্য আছে, এবং এই বৈষম্যগুলোকে আমরা এমন সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি যে আমরা সহ্য করে আসছি। এই সহ্য করার সীমারেখাটা কিন্তু আমরা টেনে দিলাম। এখন যাতে করে সর্বস্তরে আমাদের মূল্যবোধের চেকলিস্টে যে আমাদের মানবাধিকার সবার উপরে থাকে, সবার উপরে মানুষ সত্য বিষয়টা থাকে, ন্যায্যতার সমাজ ব্যবস্থাটা থাকে, আমাদের নারী শিশুদের জন্য সমতার কথা বলা থাকে, এবং আমরা যেন দেখতে পাই যে আমাদের যে দেশীয় সম্পদ আছে সেই সম্পদের সর্বস্তরের মানুষের যেন অভিগম্যতা থাকে এবং তারা যেন এটা ব্যবহার করতে পারে। এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের বর্তমান যে উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পর্ষদ আছেন, তাদের আসলে অনেক বড় কাজের লিস্ট এবং দায়িত্ব, কিন্তু সেটাকে খুব স্পেসিফিক করে আগাতে হবে।
বাহ, দুর্দান্ত বললেন আপনি। তো আমরা সব শেষে চলে এসেছি। আমরা আপনার স্বপ্নের কথা সবসময় আমি জানতে চাই। আপনি যেহেতু নারী এবং শিশুদের নিয়ে প্রচুর কাজ করেন, আপনার সংগঠন করে, এবং এবারের আন্দোলন আমাদেরকে সেই পথেই নিয়ে গেছে, সংস্কারের পথে। জি যেটা আপনি বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অনেক কাজ সামনে, এই সমাজকে পরিচ্ছন্ন করার কাজ, জি এবং ছাত্ররা দেখছে যে আমাদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ কি করছে, দেখছে কিন্তু। জি তো আপনার সেই স্বপ্নের কথাটা। আমি খুব মানে সত্যি করে যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, এবং আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের জন্য তো বিশাল গৌরবের এবং গৌরবের। সবার সজ্জন, সারা পৃথিবীতে ওনার নাম আছে এবং সবাই তাকে সম্মান করে। তো আমরা উপযুক্ত মানুষকে, রাইট পারসন ইন দ্য রাইট প্লেস রাইট চেয়ারে বসাতে পেরেছি, এবং আমাদের ছাত্র সমাজ এখানে বিশাল বড় একটা ভূমিকা পালন করেছে। সে কারণে আমি ওনাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে নারী এবং শিশু আমাদের যে একটা মন্ত্রণালয় আছে, এবং পাশাপাশি ওই মন্ত্রণালয়ের উপরে আমরা কখনো কিন্তু খুব বেশি সন্তুষ্ট ছিলাম না বলে সবসময় আমরা দেখেছি আমাদের শিশুরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেক সহিংসতার শিকার হয়েছে, অনেক ধরনের বৈষম্যের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সবসময় দাবি করে এসেছি যে আমাদের বাংলাদেশে শিশুদের যে অধিকার সুরক্ষার জন্য, শিশুদের অধিকারটা তুলে ধরার জন্য একটা মন্ত্রণালয় খুব দরকার। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী টিটো মুন্সি। টিটো মুন্সি, আপনি জানেন যে আমাদের এবার গণ আন্দোলন যেটা হলো, ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান কবিতা ব্যাপকভাবে প্রাণিত করেছে। এবং নজরুল সবসময় নারী এবং শিশুর প্রতি কিন্তু তার যে একটা ভালোবাসা ছিল, এবং তিনি বলছেন যারা কেড়ে খায় ৩৩ কোটি শিশুর মুখের গ্রাস, আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। অর্থাৎ নারী এবং শিশুর প্রতি তার যে ভালোবাসা ছিল, আমরা এবার গণ আন্দোলনে নজরুলকে যেভাবে পেলাম, অর্থাৎ নজরুল যে কত প্রাসঙ্গিক সেটা আমরা বুঝতে পারি। তো নারী এবং শিশুদের প্রতি আমাদের করণীয় কি? আমরা কি কোনো শিক্ষা পেয়েছি এই আন্দোলন থেকে? নারীকে তো সম্মান জানানোর কথা নজরুল সবসময় বলেছেন, যেটা এখনো কিন্তু হয়নি। এটা হয়নি। 100 বছর আগে নজরুল নারী কবিতা লিখেছে, আপনি জানেন। এটা খুব এখনো কতটা প্রাসঙ্গিক কবিতাগুলো আমি মাঝে মাঝে চিনি। যিনি বলছেন যে পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেকে হৃদয় ঋণ। মানে এই যে কথাটা, মানে নজরুল নারীকে যে জায়গাটা সম্মানিত করেছেন, যে জায়গাটা সম্মান প্রাপ্য, মানে ওই সময়ের আর কোনো কবি এখনো কি আছে? নারীকে এইভাবে সম্মান দেয় এখনো কি এই জায়গায় আছে কেউ? না, এটা অসাধারণ। তো আমরা আজকে আপনার কাছে কোন কবিতাটা শুনবো? আমি যেটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ের জন্য, নজরুল লেখা সব্যসাচী কবিতা। মনে হচ্ছে যে এই আন্দোলনটা, মনে হচ্ছে যে মুভমেন্ট যেভাবে চেঞ্জ হচ্ছে, সেই কবিতাটা যেন সেই 100 বছর আগে নজরুল লিখে গেছে। আমি শোনানোর চেষ্টা করছি। শুনি আমরা। ওরে ভয় নাই, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরে শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাত বাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাণ পাঞ্চজন্য সাজে রথাস্য হাকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে, জাগরে জোয়ান ঘুমায়ও না ভুয়ো শান্তির বাণী শুনি, অনেক দধিচি প্রাণ দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই, সুতো দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল গুনি, জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি, দক্ষিণ করে ছিড়িয়া শক শিকল, বাম করে বানহানি, এসো নিরস্ত্র বন্দির দেশে হেজুক শাস্ত্র প্রাণী, মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি, আমাদের বাম হাতে ভাত করা আর ডান হাতে মারি মাছি, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে,
একবার মরে বাঁচি। বাহ, অসাধারণ। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী, ডাইনামিক গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এম নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন ভাই আপনি? জি, ভালো আছি। আপনি জানেন যে আমাদের এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, আমরা লক্ষ্য করেছি যে আমাদের সামগ্রিক যে সামাজিক অবস্থা, সেখানে আমাদের স্কুল কলেজ বন্ধ এবং আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সব কিছু একটু এলোমেলো এবং একটু বিপর্যস্ত অবস্থায় আছে। সেখান থেকে কিছু মানুষ দেখেন যে একটু দারিদ্র্যসীমার নিচে আছে, তারাও খুব বিপদগ্রস্ত। তো এখন এদের পাশে এসে আপনার সংগঠন কিভাবে দাঁড়াচ্ছে? ধন্যবাদ। যে আমরা সবাই জানি যে বিগত 5ই আগস্ট আমাদের বাংলাদেশে একটি ঐতিহাসিক বিজয় হয়েছে, যে আমরা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি। তো এই পরবর্তী পরিস্থিতিতে দেশ বিভিন্ন সংকটের মধ্যে আছে। অর্থনৈতিক সংকট একটা প্রকট আকার ধারণ করেছে। তার মধ্যে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তাদের অবস্থা আরও করুণ। তো এই অবস্থার প্রেক্ষিতে আমার যে সংস্থা, আমার যে প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপ চেষ্টা করছে আর্থসামাজিক উন্নয়নে কাজ করার জন্য। এই যে দারিদ্র্যসীমার নিচে যে লোকজন বসবাস করছে এবং তাদের যে অবস্থা, সে অবস্থা তাদের কর্মসংস্থান করার জন্য চেষ্টা করছি। এবং আমরা যথাসাধ্য দরিদ্র জনগোষ্ঠীকে আমাদের কর্মসংস্থানে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করছি। এবং যারা এই বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন যারা আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি আমরা। অনেকে কিন্তু চিকিৎসা নিতে পারছে না, মানে এত মানুষ হসপিটালে ভর্তি ছিল, কেউ কেউ ছাড়া পেয়েছে, অনেকে অন্ধ হয়ে গেছে। যেটা করছি যে আমার এলাকার, আমার নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনা, আমার এলাকায় যারা নিহত হয়েছেন বা হয়তো তাদেরকে তালিকা প্রণয়ন করে তাদেরকে তাদের বাড়ি বাড়ি খোঁজ নিয়ে নিহতদেরকে আর্থিক সহায়তা এবং আহতদেরকে চিকিৎসা খরচ দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন, আপনি তো একজন সাংস্কৃতিক অঙ্গনেরই মানুষ, আমরা জানি যে সেখানেও কিন্তু একটা বিপর্যয়। কারণ আগে আমরা দেখেছি যে একই দলের হয়ে সবাই কথা বলছে, একটা নিরপেক্ষ জায়গায় থেকে কিন্তু সাংস্কৃতিক কর্মীরা সেভাবে কথা বলতে পারেনি, সে বাকরুদ্ধ করা হচ্ছিল। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কি করা দরকার সাংস্কৃতিক কর্মীদের? আসলে একটি গোষ্ঠী এটা কুক্ষিগতভাবে রেখেছিল আমাদের সংস্কৃতি অঙ্গনকে, একেবারেই এটাকে বলা চলে ধ্বংস করে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, এই সরকারকে সংস্কৃতি অঙ্গনকে আরও গুরুত্ব দিতে হবে এবং সংস্কৃতি অঙ্গনকে ঢেলে সাজিয়ে আমাদের নিজস্ব সক্রিয়তাটাকে বজায় রাখতে হবে। অসাধারণ বলেছেন আপনি। এর পাশাপাশি দেখেন, একটা দেশের যদি মুদ্রাস্ফীতি ঘটেছিল গত বছরগুলোতে, এবং আমাদের যেটা আপনি প্রথমেই বললেন যে আমাদের মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব কারণে কিন্তু মানুষের জীবন নষ্টাগত, এবং যারা দারিদ্র্যসীমার নিচে তাদেরও কিন্তু খুব জীবন বিপর্যস্ত। এখন যে দ্রব্যমূল্যের যে অবস্থা, এখন বাজার যে ব্যবস্থা, এটাও কিন্তু আমাদের জনসাধারণকে খুব পীড়িত করছে। তো আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে তার জীবন যাপনের একটা স্বাচ্ছন্দ্য দেওয়া, এই সব জায়গায় আমাদের কিভাবে কাজ করা উচিত? ধন্যবাদ। এবং অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব? ধন্যবাদ। আপনি একটি চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটা হচ্ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এই বিষয়ে আসলে এইটা আমাদের এই 17 কোটি জনগণের একটি সমস্যা, যেটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এটা নিয়ন্ত্রণ করতে হলে 4টি উপায় আমি মনে করি পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার নাম্বার 1 যেটা হচ্ছিল বাজার মনিটরিং, নিয়মিত বাজার মনিটরিং করতে হবে এবং অসাধু চাঁদাবাজ এবং মধ্যস্বত্বভোগীদেরকে দূরত্বকে কমাতে হবে। 2 নম্বর ছিল জ্বালানি তেলের মূল্য কমিয়ে পরিবহন যাতে সহজলভ্য হয়, সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমাদের পণ্যগুলো সহজে আমাদের দোরগোড়ায় পৌঁছে যায়। নাম্বার 3 যে আমরা আমাদের যে খোলা বাজারে টিসির মাধ্যমে আমাদের পণ্য সামগ্রী বিক্রি করতে হবে, তাহলে আমাদের
দ্রব্যমূল্য কমে যাবে এবং জনগণ স্বস্তি হবে এবং দাদির সময় নিচে যারা বসবাস করছে তারা ক্রয় ক্ষমতার মধ্যে আসতে পারবে। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের শেষ বলে কিছু নেই। আমাদের বিখ্যাত কবি, মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। ঘুমিয়ে পড়ার আগে আমাদের যেতে হবে অনেক দূর। আমাদেরও তাই। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে ঘুমিয়ে পড়ার আগে আমাদের অনেক দূর যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।